শ্রী রিতম বিদ্যাপীঠের প্রাণপুরুষ ডক্টর অরবিন্দ্রনাথ বসুর জন্মদিন 7ই জুলাই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে চিহ্নিত হয়ে আছে। ডক্টর বসুর জন্মশতবর্ষ হিসাবে 2021 সাল বিদ্যাপীঠ পরিবারের কাছে বিশেষ স্মরণীয়। কিন্তু বর্তমান করোনাজনিত পরিস্থিতিতে বিদ্যাপীঠের প্রাণ ছাত্রছাত্রীদের আমরা গৃহ পরিবেশে আবদ্ধ থাকতে বাধ্য করেছি। অবস্থা যদি স্বাভাবিক থাকত তাহলে 2021-এর 7ই জুলাই বিদ্যাপীঠে সাড়ম্বরে পালিত হতো, কিন্তু সে উপায় নেই। তাই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো স্যারের কর্মময় জীবনকে তুলে ধরার জন্য অনলাইন আমাদের অবলম্বন। শ্রী রিতম বিদ্যাপীঠের চলমান জীবনে অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ দিনটি হল 7ই জুলাই। এই তারিখেই 1922 সালে হাওড়া জেলার আমতা থানার জয়পুরে এক অতি সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারে যে শিশুটির জন্ম হয়েছিল, পরবর্তীকালে তিনিই বিজ্ঞ জনসমাজে বিজ্ঞানী ডক্টর অরবিন্দ্রনাথ বসু নামে পরিচিত। এই নিটোল নিখাদ হাস্যময় সুধী মানুষটি আমাদের প্রিয় প্রতিষ্ঠান শ্রী রিতম বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা। শ্রী রিতম বিদ্যাপীঠ পরিবারের সকলের কাছে তাই ডক্টর অরবিন্দ্রনাথ বসু সৎ, স্বচ্ছ ও উন্নত জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে এমএসসি পাশ করে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কৃতিত্বের সঙ্গে ফুড টেকনোলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করার পর কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সুনামের স্বাক্ষর রেখে গেছেন ডক্টর অরবিন্দ্রনাথ বসু। দেশ বিদেশের বহু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালন সমিতির সভাপতি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অলডারম্যান, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি কোচিনের ডিরেক্টর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষ শিক্ষক হিসাবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। 1971 থেকে 1979 সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তার অবদান অনস্বীকার্য। অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর ত্রিগুণা সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোরঞ্জন বসু, অধ্যাপক অরুণ গুপ্ত প্রমুখ শিক্ষাব্রতী শ্রদ্ধেয় মানুষদের নিয়ে 1989 সালে ডক্টর অরবিন্দ্রনাথ বসু প্রতিষ্ঠা করেন শ্রী রিতম বিদ্যাপীঠ, যার ছত্রছায়ায় আমরা অগণিত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকারা সমবেত হতে পেরেছি। ডক্টর অরবিন্দ্রনাথ বসু আমৃত্যু সন্তান স্নেহে আগলে রেখেছিলেন তার এই স্বপ্নের প্রতিষ্ঠান শ্রী রিতম বিদ্যাপীঠকে। তাই জন্মশতবর্ষের এই শুভক্ষণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বলি, স্যার, আপনার দেখানো পথ হোক আমাদের পথদিশা। আর অন্তর থেকে জানাই আপনাকে আপনার জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। ওই মহামানব আসে রে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধ্বনির ঘাসে ঘাসে, ওই মহামানব
সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাদান মেরুলগ্ন, আজিও মারাত্রির দুর্বুদুর যত ধুলে দলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভই নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব ভুদয় মন্ত্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে রে, ওই মহামানব আসে। My days with Sir. It was 13th August 1995 when I had first entered into the gates of Sri Ritam Vidyapit for an interview for the post of a teacher in English. I was eager to meet Dr. Aurobindo Nath Bose, the founder member of the Vidyapit, who had been the Vice Chancellor of Jadavpur University. I saw him at the interview room sitting with other members, a dignified figure in a plain shirt and trousers and glasses on his eyes. Fortunately for me, I was selected as one of the teachers of the Vidyapit and I started my job. Gradually, Dr. Aurobindo Nath Bose became Sir for me as he was for the other staff of the school. For the students, he was the favorite Dadu. Every morning, Sir would be present with us at the prayer assembly. A man of little conversations, his eyes spoke a lot. We could read his pleasure and displeasure through his eyes. Being totally disciplined himself, Sir expected the students and staff of the Ritam family to be disciplined too. He valued punctuality and would always be before time for any event or meetings. He cherished high hopes and dreams for the Vidyapit and wanted the students to have good education as well as good character. Sir was the father figure for us, the Ritamians. But according to the laws of nature, his health started falling, and finally, on 19th March 2003, we received the sad news of his demise. We felt as if the shade above us had vanished. Sir, though you are physically not present with us, your values are always guiding us to move along. Yes, we feel your presence always with us. For अजो नित्य शाश्वतो हयं पुराणो न हन्नते हन्नमाने शरीरे। নমস্কার। আজ শ্রী রিতম বিদ্যাপীঠের প্রধান প্রতিষ্ঠাতা ডক্টর অরবিন্দনাথ বসু মহাশয়ের 100তম জন্মদিবস। বর্তমান পরিস্থিতিতে আমরা স্কুলে সবাই একত্রিত হতে পারছি না। আজকে এই শুভ দিনে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, স্কুল কর্মী, অভিভাবক অভিভাবিকা এবং আমাদের স্কুলের পরিচালন সমিতির যে সদস্যরা রয়েছেন, তারা সকলে মিলে একত্রিত হয়ে আমরা যে অনুষ্ঠানটা পালন করতে পারতাম, আজ তা এই কঠিন পরিস্থিতির জন্য পেরে উঠছি না। বিদ্যাপীঠ একটি ছোট্ট প্রয়াস নিয়েছে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। যতদিন তিনি বেঁচে ছিলেন, যারা আমরা দেখেছি তাকে অনেক কাছ থেকে, সেখান থেকে দু একটা ঘটনা আমরা বলতে চাই। প্রথমে তার জন্মদিনে আমার তরফ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি যেখানেই থাকুন আমার প্রণাম গ্রহণ করেন যেন। স্কুল যখন শুরু হয় তখন যেখানে এখন স্কুলের অফিস ঘর, ওই বিল্ডিং থেকে স্কুল শুরু হয়।
আর ওর সামনেই যে বাগান রয়েছে সেই বাগানে একটি সভা হয়েছিল সেদিন, যেদিন স্কুল প্রথম শুরু হয়। তো প্রথম দিন তো স্কুলের পঠন পাঠন শুরু হয়নি, একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে ডক্টর অরবিন্দনাথ বসু মহাশয়ের পরিচিত গণ্যমান্য ব্যক্তি, রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং সেখানকারও কিছু গণ্যমান্য ব্যক্তি এবং আঞ্চলিক কিছু মানুষ সেখানে সেদিন উপস্থিত হয়েছিল। সেই দিন আমিও ওখানে উপস্থিত হতে পেরেছিলাম। আমার খুব ইচ্ছা হয়েছিল এটা শোনার পর যে এখানে যারা আসছেন তাদের বক্তব্যগুলো শুনলে যদি আমি কিছু শিখতে পারি। আমার বাড়ির এত কাছে এই ধরনের মানুষজন আসছেন, এটা ভেবে আমার খুব ভালো লেগেছিল এবং আমি আমার পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিলাম। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে স্যার যাদের নিয়ে স্কুলটি শুরু করেছিলেন এবং এই স্কুল গঠনে যারা সাহায্য করেছিলেন স্যারকে বিভিন্ন রকমভাবে, সেটা অনেকটা বড়। প্রত্যেকে তাদের নিজেদের যে অনুভূতি, যে সমস্যার সম্মুখীন তারা হয়েছিলেন এটা করতে গিয়ে, কীভাবে করেছিলেন সহযোগিতা তাকে, সেগুলো তারা ব্যক্ত করেছিলেন। তারপর অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন সবাই চলে যাচ্ছেন। তো আমি ডক্টর অরবিন্দনাথ বসু যেহেতু আমাদের অঞ্চলেরই একজন মানুষ ছিলেন, তো তার সম্বন্ধে আমার বাড়িতে অনেক কথা আমি আগে থেকেই শুনেছিলাম। তো ওগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল যে যদি ওনাকে কোনোদিনও আমি একবার দেখতে পেতাম। তো সেদিন ওই সুযোগটা হয়ে গিয়েছিল। তো অনুষ্ঠান শেষের পর যখন সবাই চলে যাচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যারা তাকে প্রণাম করতে যাচ্ছেন উনি তাদের প্রণাম নিচ্ছিলেন না। তো সাধারণত আমি যত বছর দেখেছি ওনাকে, উনি কারোর প্রণাম গ্রহণ করতে চাইতেন না। তো সেদিনও ওরকম দেখলাম যে উনি প্রণাম নিতে চাইছেন না, পরিবর্তে তিনি করজোড়ে তাদেরকে প্রণাম জানাচ্ছেন। তো আমার কেন জানি ভীষণ ইচ্ছা হলো, যেহেতু উনি কাউকে করতে দিচ্ছেন না, আমি যদি ওটা করতে পারি, আমি ওনাকে একবার প্রণাম করতে পারি, যদি আমি না জানি কি একটা পাবো, এরকম আমার মনে হলো। আমি একটা বড় কিছু সৌভাগ্যের অধিকারী হব। তো যখন লোকজন বেশ কমে এসেছে, তো আমার ওনার সঙ্গে পরিচয় করানোর পর আমি ওনাকে প্রণাম করলাম। কেন জানি না উনি আমাকে নিষেধ করেননি। আপাত দৃষ্টিতে দেখলে উনি ভীষণভাবে কঠিন নিয়ম শৃঙ্খলার মানুষ ছিলেন। সময়ের মূল্য ওনার কাছে অনেক বেশি ছিল। যারা ওনাকে একেবারে কাছ থেকে দেখেছেন তারাই একমাত্র বলতে পারবেন। আমাদের স্কুলে যখন কোনো অনুষ্ঠান শুরু হতো, যে সময়টা নির্ধারিত করা হতো তার থেকে 1 মিনিটও দেরি করা যেত না। তাতে যদি কেউ সেই অনুষ্ঠানে উপস্থিত হন বা না হন, অনুষ্ঠান কিন্তু তার সময় শুরু হতো। উনি এতখানি নিয়ম মেনে চলতেন। পাশাপাশি উনি খুব নরম মনেরও মানুষ ছিলেন, যেটা সহজে বোঝা যেত না। ওই রকম একজন মানুষ হয়েও ছোট ছোট শিশুদের কীরকম ভালোবাসতেন, তাদের মতো হয়ে যেতেন, সেগুলোও লক্ষ্য করতাম। আমি শ্রী রিতম বিদ্যাপীঠের সকলকে জানাচ্ছি যে যারা তাকে কাছ থেকে দেখতে পাননি, তার সম্বন্ধে কিছু জানতে গেলে, বলতে গেলে শেষ করা যাবে না, শব্দও কম পড়ে যাবে। আমি শুধু এইটুকু আমার অনুভূতির কথাটুকু জানিয়ে, আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি শ্রী রিতম বিদ্যাপীঠের 8ম শ্রেণীর ছাত্রী শ্রীপর্ণা পাল। ডক্টর অরবিন্দনাথ বসুর মতো মহামানবের অসাধারণ ব্যক্তিত্ব, তার কর্মজীবন এবং তার জীবনাদর্শের প্রতি আকৃষ্ট হয়ে তাকে আরো গভীরভাবে জানার ইচ্ছা অনুভব করছি। তৎকালীন সময় তাকে দেখার মতো এবং তাকে জানার মতো সুযোগ ঘটেছিল যে সকল ছাত্রছাত্রীদের, তাদের মতো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বোধহয় আর কেউ নেই। কিন্তু যারা আমাদের মতো ছাত্রছাত্রীরা তার পরবর্তীকালে বিদ্যাপীঠে পদার্পণ করেছি, তাদের এই মহান ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হওয়া উচিত।
আমরা আরো জানতে চাই তার সম্পর্কে। শুধু শ্রীরিতম বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা হিসাবে নয়, তিনি আমাদের হৃদয়ে স্থান লাভ করে আছেন তার মহৎ কর্মের দ্বারা। তাই এই মহামানবের মহান কীর্তির কাহিনী শোনার জন্য আমরা শরণাপন্ন হয়েছি আমাদের বিদ্যাপীঠের কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সহযোগী বৃন্দের কাছে, যারা সেই সময় তার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছিলেন। এবারে শুনে নেব ডক্টর অরবিন্দনাথ বসু সম্পর্কে কিছু কথা। ভীষণ যন্ত্রণা, শুরুতেই যন্ত্রণা, যন্ত্রণা দিয়েই শুরু। কিসের যন্ত্রণা? বিদ্যাপীঠকে না পাওয়ার যন্ত্রণা। আমরা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা সহযোগী বৃন্দ, অভিভাবক অভিভাবিকা সবাই ছটফট করছি। মাত্র 1.5 বছরের লকডাউনে বুঝেছি বিদ্যাপীঠকে পাওয়ার আকুলতা কত গভীর। এই যন্ত্রণা নিরসনের কেন্দ্রবিন্দু একটাই, শ্রীরিতম বিদ্যাপীঠ। আমরা আমাদের নিজেদের জীবনকে কতটা সুন্দর করতে পেরেছি সন্দেহ আছে, কিন্তু তিনি একাই হাজার হাজার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলোকে স্বর্গীয় মুহূর্ত দিয়ে ভরিয়ে দিয়েছেন। তার চলে যাওয়া নেই। বিদ্যাপীঠের অনন্ত জীবনে প্রজন্মের পর প্রজন্মে তার বিচরণ। তিনি ডক্টর অরবিন্দনাথ বোস। আমাদের এ যন্ত্রণা আরও পবিত্র হোক, আরও আরও পবিত্র হোক। শ্রদ্ধেয় ডক্টর অরবিন্দনাথ বোস শুধুমাত্র একজনের নাম নয়, একটি প্রতিষ্ঠানের ধারক ও বাহক। শ্রীরিতম বিদ্যাপীঠ তার বসত বাড়িতে গড়ে ওঠা একটি আদর্শ বিদ্যানিকেতন। মহান ব্যক্তিত্ব যে আশা নিয়ে ছোট ছোট কুড়িদের বিকশিত করেছিলেন, আজকের সমাজে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরাই তার সাক্ষ্য বহন করে চলেছে। শহরতলির উপান্তে, যেখানে শিক্ষার আলো ছিল সীমাবদ্ধ, তথাকথিত শিক্ষার বাইরে প্রকৃত শিক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ যেখানে প্রায় ছিল না, সেখানে সব ধরনের পরিবারের মধ্যে শিক্ষার বীজ ছড়িয়ে দিতে পেরেছিলেন তিনি। টাকা পয়সা বা পারিবারিক আভিজাত্য সেখানে বড় ছিল না, ছিল আগ্রহের সুযোগ। শুনেছি প্রাতঃভ্রমণের সময় এলাকার এমন ছেলেমেয়েদের নিয়ে তিনি বিদ্যাপীঠে আসতেন যাদের প্রথম প্রজন্ম তার চেষ্টাতেই শিক্ষার আলো দেখেছিল। ঋত শব্দের অর্থ সত্য, তাই সততা ও সহমর্মিতার আদলেই গড়ে ওঠে শ্রীরিতম বিদ্যাপীঠ। নিষ্ঠা ও পরিশ্রমী যে সাফল্যের চাবিকাঠি, তা তিনি বপন করতে সমর্থ হয়েছিলেন। নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্নতার পাঠই তার কাছে বেশি প্রাধান্য পেত। কোনো একদিন বিদ্যাপীঠ প্রাঙ্গণে পড়ে থাকা ছোট্ট একটি লজেন্সের কাগজ তার দৃষ্টি এড়ায়নি। তিনি সেটি তুলে নিয়ে নিজে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। তিনি বাচ্চাদের সঙ্গে হাসি গল্পের মধ্য দিয়ে খেলার ছলে পড়ার গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন বাচ্চাদের কাছে দাদু। এমন মানুষের সান্নিধ্য না পেলে পুঁথিগত শিক্ষা পরবর্তী জীবনে শিক্ষিকা ও মানুষ হিসাবে কত কিছু যে শেখা অপূর্ণ ছিল তা আমি জানতেই পারতাম না। তার সাধনাকে পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি। তার গুরুগম্ভীর পদচারণা এখনো চোখ বুজলে বিদ্যালয়ের করিডরে শোনা যায়। একান্ত প্রার্থনা এই যে আমাদের সমাজের বুকে আরো অনেক ডক্টর বোস জন্ম নিক, যাদের ছায়ায় আগামী প্রজন্ম ভালো মানুষ হতে শিখবে, নিজেদের সব কলুষতা দূরে সরিয়ে আর্তজনের সেবায় নিজেদের উৎসর্গ করতে পারবে। শ্রদ্ধাবনত চিত্তে আমরা অঙ্গীকারবদ্ধ হই, তার দেখানো পথে
তার ভালোবাসার বিদ্যাপীঠকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নিয়ে চলব। আর শ্রী রিতম বিদ্যাপীঠ অনন্য হিসাবে সমাজের বুকে দাঁড়িয়ে থাকবে শত শত ফুল বিকশিত করে। পৃথিবীতে অনেক মনীষী আছেন যারা পরহিতায় জীবন অতিবাহিত করেছেন। তাদের কথা বইতে পড়েছি, পরবর্তীকালে দূরদর্শনে দেখেছি বা খবরের কাগজেও পড়ার সুযোগ এসেছে, কিন্তু স্বচক্ষে যাকে দেখার সৌভাগ্য হয়েছে তিনি শ্রী রিতম বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ ডক্টর অরবিন্দনাথ বসু মহাশয়। বিদ্যাপীঠ পরিবারের একজন সদস্য হিসেবে আজ 7ই জুলাই বুধবার 2021 তাঁর 100 জন্মদিনে পরম শ্রদ্ধা জানাই। 1993 সালে তাকে বিদ্যাপীঠে আমি দেখি। 1994 সালে বিদ্যাপীঠে যোগদানের পর থেকে তাকে প্রায় প্রতিদিন সকালে দেখেছি। তার সম্বন্ধে কিছু বলা মানেই ধৃষ্টতা। সেই ধৃষ্টতা যদি ক্ষমার যোগ্য হিসাবে বিবেচিত হয় তবে কিছু বলতে চাই। জানি না এই সুবর্ণ সুযোগ আর কখনো আমার জীবনে আসবে কি না। তখন ছিল মর্নিং স্কুল, সব থেকে উঁচু ক্লাস ছিল ক্লাস 3। PP 1 থেকে ক্লাস 3 এই শ্রেণীর ছোট ছোট ছেলে মেয়েদের কলকাকলিতে পূর্ণ হতো বিদ্যাপীঠ প্রাঙ্গণ। আমাদের প্রিয় স্যারকে দেখেছি দোতলার বারান্দা থেকে তাদের খেলা দেখতে। কখনো কখনো তিনিও এসে তাদের সঙ্গে খেলায় যোগ দিতেন। বিদ্যাপীঠে প্রতি বছর মেডিকেল চেক আপ হতো। ওই দিন একটু দেরি হলেই ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে ভেবে তাকে উৎকণ্ঠিত হতে দেখেছি। তিনি বিস্কুট আনিয়ে ছেলে মেয়েদের দিতে বলতেন। স্পোর্টস বা এক্সকারশন হলে যতক্ষণ না সমস্ত ছেলে মেয়ে তাদের অভিভাবকের কাছে পৌঁছচ্ছে ততক্ষণ তাকে অস্থির হতে, উদ্বিগ্ন হতে দেখেছি, যা পরম আত্মীয়ের সঙ্গে তুলনীয়। ছেলে মেয়েদের কাছে তিনি আদরের দাদু ছিলেন। তারা কখনোই অবাধ্য হতো না। বাগানে কত ফুল, অথচ কখনো তাদের হাত দিতে দেখিনি। স্যারের উপস্থিতি সবার কাছে অন্য প্রেরণা এনে দিত। কাজের প্রতি তার পরম নিষ্ঠা আমাদের অনুপ্রেরণা ছিল। আজ বিদ্যাপীঠের ছেলেমেয়েরা সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষ নয় বাইরের দেশেও আপন যোগ্যতায় তাদের স্থান করে নিয়েছে। বিদ্যাপীঠের মুখ উজ্জ্বল করেছে। বিদ্যাপীঠ আকাশের উজ্জ্বল নক্ষত্র রূপে যিনি জাজ্জল্যমান, সেই কালপুরুষের অসীম করুণা বিদ্যাপীঠ পরিবারের সকল সদস্যের প্রতি আশীর্বাদ রূপে বর্ষিত হয়ে চলেছে। তাই যত মহামারী বিপদ আসুক না কেন, আমরা তার আশীর্বাদ ধন্যরূপে নির্বিঘ্নেই থাকব। রিতম হলো সত্য। এই সত্যের পূজারী দার্শনিক, শিক্ষাবিদ ডক্টর অরবিন্দনাথ বসু, যার পরম মমত্ববোধ, সহৃদয়তা, বাৎসল্যবোধ, দূরদৃষ্টি সম্পন্নতা, উদারতা, নিরপেক্ষতা আমার পাথেয়। সর্বোপরি আমার মতো অতি নগণ্যকে বিদ্যাপীঠ পরিবারের সদস্য হিসেবে মনোনীত করা আমার সৌভাগ্য। আমি ধন্য। কৃতজ্ঞতা আমার বাবা মায়ের প্রতিও। পিতৃপ্রতিম ডক্টর অরবিন্দনাথ বসুর জন্মদিনে জানাই শতকোটি প্রণাম। ডক্টর অরবিন্দনাথ বসুর জন্ম শতবর্ষে তার সম্বন্ধে কিছু বলার মতো স্পর্ধা আমার নেই। আমি শুধু বলবো সেই দিনটির কথা যেদিন তাকে প্রথম দেখেছিলাম। 1989 সালে শ্রী রিতম বিদ্যাপীঠের শিক্ষিকা পদের জন্য আমাকে ইন্টারভিউতে ডাকা হয়েছিল। সেদিন ডক্টর বসুর সঙ্গে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর সুশীল মুখোপাধ্যায় মহাশয়, ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এডুকেশন ডিপার্টমেন্টের শ্রী অমরনাথ ঘোষ মহাশয়, ছিলেন মনোরঞ্জন বসু মহাশয়, আর ছিলেন শ্রী রিতম বিদ্যাপীঠের প্রথম সেক্রেটারি শ্রী অরুণ গুপ্ত স্যার। ডক্টর বসু আমাকে শুধু একটি প্রশ্ন করেছিলেন, তা হলো আপনি দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন তো? উত্তরে আমি বলেছিলাম, আমি চেষ্টা করব স্যার। প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, চেষ্টা করব নয়, আপনি হ্যাঁ কিংবা না বলুন। তার এই কথায় সেদিনই বুঝেছিলাম কাজের ব্যাপারে তিনি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি নন। এরপর 1990-এর 23শে এপ্রিল আমি শ্রী রিতম বিদ্যাপীঠে শিক্ষিকা পদে যোগ দিই।
সেদিন থেকে তাকে আমি দেখেছি একজন কর্মযোগী, কঠোর নিয়মানুবর্তী, পক্ষপাতহীন, আমির হয়ে অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এক আদর্শ মানুষকে। ডক্টর অরবিন্দনাথ বোস সম্পর্কে আমার কিছু অনুভূতি। ডক্টর অরবিন্দনাথ বোস এই নামটি উচ্চারণের সাথে সাথেই মনে পড়ে ছোটখাটো চেহারার, প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, সুপণ্ডিত সেই মানুষটিকে, যিনি ছিলেন শ্রী রিতম বিদ্যাপীঠের প্রাণপুরুষ। এই বিদ্যাপীঠ ছিল তাঁর প্রাণ, তাঁর সন্তান সম। বিদ্যাপীঠের ইট, কাঠ, পাথর, গাছপালা, ফুল, বাগান সব কিছুর সঙ্গেই ছিল তাঁর নিবিড় সম্পর্ক। বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের তিনি অত্যন্ত স্নেহ করতেন, আর তাদের দাদুর সঙ্গে ছিল তাদের অন্তরের যোগ। বিদ্যাপীঠের পঠন পাঠনের মান, ছাত্রছাত্রীদের অগ্রগতি ইত্যাদি বিষয়ে তিনি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নিয়মিত খবর নিতেন। আর একটা বিষয় তিনি ছিলেন খুবই চিন্তিত, তা হলো তাঁর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরাজি শিখছে কিনা। আমরা যারা এই বিষয় পড়াই তাদের থেকে প্রায়শই তিনি খোঁজ খবর নিতেন। শৃঙ্খলা পরায়ণতা যে শিক্ষার অনিবার্য ও অপরিহার্য উপাদান, তা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, আর ছাত্রছাত্রীদের কাছেও তা তুলে ধরতেন। আজ তাঁর ১০০তম জন্মদিবসে আমরা রিতম পরিবারের সদস্যরা সকলে মিলে এই শপথ গ্রহণ করি যে আমরা আমাদের সবটুকু চেষ্টা পরিশ্রম দিয়ে শ্রী রিতম বিদ্যাপীঠকে তাঁর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব, আর সেটাই হবে তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি কেমন হতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না সৃষ্টিকর্তা তার স্বপ্নের সৃষ্টিকে কিভাবে বিভিন্ন ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। আমি বোধহয় সেই অল্প কয়েকজন ভাগ্যবানদের মধ্যে একজন, যে খুব কাছ থেকে ডক্টর অরবিন্দনাথ বসু এবং তার সৃষ্টি শ্রী রিতম বিদ্যাপীঠকে দেখেছি। শুধু দেখা নয়, ডক্টর বসুর কাজের পদ্ধতি আমাকে অবাক করেছে। খুব সহজেই স্যার যে কোনো মানুষকে বুঝতে পারতেন, কোন কাজ কাকে দিয়ে করতে হবে তা তিনি জানতেন। স্যারের সঙ্গে আমার পরিচয় 1984 সাল, সেই সময় আমি ছাত্র। আমাদের পাড়ার একটি সংস্থা প্রতি বছর দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পুস্তক বিতরণ অনুষ্ঠান করত। সেই বছর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ডক্টর অরবিন্দনাথ বসুকে বাড়ি থেকে নিয়ে যাওয়া এবং অনুষ্ঠান শেষে তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমার এবং আমার সঙ্গে আমার কয়েকজন বন্ধু। আমরা এসে দেখলাম একজন ভদ্রলোক বাড়ির সামনে ঘোরাফেরা করছেন। তাকে আমরা জিজ্ঞাসা করলাম, আমরা ডক্টর বসুকে নিয়ে যেতে এসেছি, তাকে কোথায় পাব? তিনি হেসে বললেন, আমি ডক্টর বোস তোমাদের অনুষ্ঠানে যাব বলে অপেক্ষা করছি। সেই থেকেই প্রতি বছর আমাদের অনুষ্ঠানে স্যারকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমার। আর এই পরিচয় সূত্রেই 1987 সালে একদিন উনি হঠাৎ আমাকে ডেকে পাঠালেন এবং তার মা এবং বাবার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের অ্যাকাউন্টের দেখাশোনার দায়িত্ব দিলেন আমার। স্যারের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি মানুষরা স্যারকে কতটা শ্রদ্ধা করেন।
ডক্টর বসু দেশের বাড়ির মানুষের সঙ্গে এবং তার পরিবারের মানুষের সঙ্গে পরিচয় সূত্রে জেনেছি একজন মানুষ বড় হতে গেলে তার পিছনে তার গৃহ পরিবেশ কতটা ভূমিকা নিতে পারে। ডক্টর অরবিন্দ্রনাথ বসু শুধু একজন বিশিষ্ট শিক্ষাবিদই ছিলেন না, তিনি একজন বড় মনের মানুষ ছিলেন। এই বড় মনের মানুষ পরিচয় আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেয়েছি। তার একটা উদাহরণ দিয়ে আমি বলি, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর এবং মৎস্যমন্ত্রীর উদ্যোগে হলদিয়া নয়াচরে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমি স্যারের সঙ্গে উপস্থিত ছিলাম। অনুষ্ঠানের ফাঁকে মন্ত্রী মহাশয় স্যারকে বললেন আমাকে দেখিয়ে ইনি কে। স্যার নির্দ্বিধায় বললেন উনি আমার একজন সহকর্মী। শুনে আমার স্যারের প্রতি শ্রদ্ধায় আমার চোখে জল এসে গিয়েছিল। আমার শ্রদ্ধার স্যার জন্ম শতবর্ষে তাকে অন্তরের শ্রদ্ধা জানাই। নমস্কার, আমি নারায়ণ প্রসাদ দে, শ্রীরিতম বিদ্যাপীঠের একজন শিক্ষাকর্মী। আজ 7ই জুলাই এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর অরবিন্দ্রনাথ বোসের 100তম জন্মজয়ন্তীতে আমি জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। এই বিদ্যালয়ের জন্মলগ্নে বহু আগে থেকেই আমি ওনার সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছিলাম, আর সেই থেকেই আমি ওনার সমস্ত কর্মকাণ্ডের নিজেকে যুক্ত রেখেছিলাম। প্রথম জীবনে ওনার লাইব্রেরি প্রতিষ্ঠা, বিদেশি জার্নালের ওনার লেখালেখি, ফিশারি নিয়ে গবেষণা, এই সমস্ত কাজে উনি আমাকে যেভাবে যোগদানের করার সুযোগ করে দিয়েছিলেন তাতেই আমি ধন্য। উনি আমাকে খুব স্নেহ করতেন, তাই হয়তো শেষ জীবনে এসে উনি যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, ওনার সেবার যথেষ্ট ব্যবস্থা করা হলেও ওনার প্রতিদিনই খাবার, ঘুম বা অন্যান্য কাজকর্মে আমি উপস্থিত না থাকলে উনি সন্তুষ্ট হতেন না। আমিও চেষ্টা করেছিলাম শেষ দিন পর্যন্ত ওনার কাছে থেকে ওনার সেবা করার। এমন বহু কথা আজ আমার মনে ভিড় করে আসছে, কিন্তু থামতে তো হবেই, তাই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ডক্টর অরবিন্দ্রনাথ বসু শ্রীতম বিদ্যাপীঠের প্রাণ প্রতিষ্ঠাতা এবং একজন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব হিসাবে সর্বজন পরিচিত। শ্রীতম বিদ্যাপীঠের নিয়োগের পর্ব থেকে প্রাক মৃত্যু পর্ব পর্যন্ত তিনি আমাদের খুব কাছের মানুষ ছিলেন। বর্তমানে যেখানে আমাদের গ্রন্থাগার স্থাপিত হয়েছে, সেখানের যে পঠন কক্ষ আছে, সেই স্থান থেকে তিনি প্রায়ই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমাদের সঙ্গে অংশগ্রহণ করতেন। পরবর্তী পর্বে পঠন পাঠন সংক্রান্ত বিষয়ে তিনি আমাদের বিভিন্নভাবে সহায়তা করতেন। শ্রীতম বিদ্যাপীঠের আজকের যে মহীরুহ আকার ধারণ করেছে, তার বীজটা সযত্নে তিনি একসময় রোপণ করেছিলেন এবং প্রতিটা মুহূর্তে কিভাবে রিতম বিদ্যাপীঠের সামগ্রিক ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের উন্নয়ন হয় সে ব্যাপারে তিনি তার সুচিন্তিত মতামত আমাদের দিতেন। তিনি একটা সময়ে যখন অসুস্থ হয়ে পড়ে ইডিএফে ভর্তি হয়েছিলেন, তারপর সাময়িক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। ফলে রিতম বিদ্যাপীঠের পঠন পাঠন সহ অন্যান্য আনুষঙ্গিক পরিবেশ সুন্দরভাবে পরিচালিত হয়েছিল। তিনি সামগ্রিকভাবে সামাজিক উন্নয়ন থেকে আরম্ভ করে শিক্ষা সংক্রান্ত বিষয়েও যেভাবে নিঃস্বার্থভাবে সর্বজন সেবাধন্য হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তার জন্য তিনি আমাদের কাছে প্রণম্য। সামাজিক জীবনে তথা সমাজে নিজেকে যে আজকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে পেরেছি, তার মূল কাণ্ডার কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্রণম্য ডক্টর অরবিন্দ্রনাথ বোস। উনি না থাকলে হয়তো ভেসেই যেতাম। উনি শুধু শ্রীতম বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা নন, উনি একজন প্রকৃত শিক্ষাগুরু ছিলেন।
তিনি খুব নিয়মবর্তী এবং শৃঙ্খলপরায়ণ ছিলেন। তিনি নির্দিষ্ট সময়ে যেমন খবরের কাগজ পড়তেন, ঠিক তেমনি দিনে অন্তত একবার হলেও স্কুল চলাকালীন প্রত্যেকটি ক্লাসরুমের সামনে দিয়ে তিনি নিঃশব্দে ঘুরে বেড়াতেন। ছাত্রছাত্রীদের মানসিক ও দৈহিক শাস্তি দেওয়ার কিন্তু প্রকৃত বিরোধী ছিলেন। শিশুদের তিনি ফুলের মতো ভালোবাসতেন, আবার ওনার ফুলের বাগানের কোনো ফুলে কেউ যদি হাত দেয় উনি খুব রেগে যেতেন। বাগানের ফুল নষ্ট করা যাবে না। আমি এমএসসিতে পড়াকালীন সাবজেক্ট হিসেবে বায়োম্যাথ পড়েছি। আমি জানতাম না এই বায়োম্যাথ আবিষ্কার উনি করেছেন। পরে বিদ্যাপীঠে জয়েন করার পরে জানলাম যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থাকাকালীন তিনি এটা আবিষ্কার করেছেন। তখনই আমি এমএসসিটা করেছি। আন্দুল থেকে বিদ্যাপীঠে আসতে গিয়ে কোনো সময় আমার কয়েক মিনিট দেরি হয়ে গিয়েছিল। পরে উনি আমাকে ডেকে বলেন, যুগল, বিদ্যাপীঠের অ্যাড্রেস কিন্তু একই আছে, তাই তুমি নির্ধারিত সময়ে আসার চেষ্টা করো। এছাড়াও বাচ্চাদের শরীরচর্চা, মানসিক বিকাশের জন্য তিনি অনেক কিছু ভাবতেন এবং সবার কাছ থেকে সাজেশন নিতেন যে আরও কী করে বেটার করা যায়। ডক্টর অরবিন্দ্রনাথ বসু আমাদের শ্রদ্ধেয় স্যার, তার জন্মশতবর্ষে কিছু বলার প্রসঙ্গ এসেছে। আমি স্যারকে চিনতাম 1989 সালের 16ই এপ্রিল, স্কুল প্রতিষ্ঠার দিন। সৌভাগ্য হয়েছিল সেখানে থাকার, কিন্তু জেনেছিলাম আরও বছর 6-7 পরে শিক্ষিকা হিসেবে স্কুলে জয়েন করে। এই শিক্ষাবিদ বিদগ্ধ মানুষটির স্বভাবের বড় দিক ছিল একটি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা। কিন্তু যেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করত, স্কুল আওয়ার্সে উনি কোনো শিক্ষক শিক্ষিকাকে কখনো তুমি বলতেন না। একটা স্মৃতিচারণা করি। আমি ম্যাগনিফাইং গ্লাসে ফুল কেটে একটি ক্লাসে দেখাচ্ছিলাম। স্যার সেদিন রাউন্ডে ছিলেন, উনি দেখেছিলেন। পরে বড়দিকে দিয়ে একটি এক্সিবিশনের আগে আমায় ডেকে পাঠান। ওনার সামনে ছিল একটি বক্স, উনি দেখিয়ে বলেন, এটি আমার মাইক্রোস্কোপ। যদি এটি বাচ্চাদের পড়ানোর জন্য আপনার কাজে লাগে, এক্সিবিশনে পর্যন্ত আপনি ব্যবহার করুন। আমি করেছিলাম। আজও সেই মাইক্রোস্কোপ আমার বায়োলজি ল্যাবে আছে, বাচ্চারা ব্যবহার করে। স্যারের স্মৃতি। স্যার, সশ্রদ্ধ প্রণাম নেবেন, আশীর্বাদ করুন আপনার স্বপ্নের জায়গায় যেন রিতমকে আমরা পৌঁছে দিতে পারি। আজ আমি একটু রিতম কথা বলি, রিতমের কথা স্যারের প্রসঙ্গে। আমি তোমার বছর 32-এর মানুষ সন্তান, যার সদ্য কৈশোরে তুমি চলে গেলে। সেদিনের গোধূলির আলোয় দেখলাম তোমায় শেষবার। অনন্ত যাত্রার পথে তুমি, আর আমার পাশে একরাশ অন্ধকার। সে রাত্রে দাঁড়িয়েছিলেম একা, শোকবিহ্বল আমি। আমার অব্যক্ত নিঃশব্দ কান্না গুমড়ে উঠেছিল আমার কুঠুরিতে কুঠুরিতে। তোমার পায়ের ধূলিকণা দেহে লেপন করে সেদিন খুঁজেছিলাম তোমায়। সে বছর মহা সমারোহে 7ই জুলাই পালিত হলো তোমার জন্মদিন। স্থাপিত হলো তোমার শ্বেত পাথরের মূর্তি ঠিক আমার সামনেটিতে। তুমি আমায় বড় করেছিলে অনেক শিশুর সাথে, তাই আমার আনন্দের শৈশব নানা রঙে, নানা সাজে আর কঠোর শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতার মধ্যে ছিল। প্রার্থনার পর প্রতিদিন তুমি যখন আমায় নিঃশব্দ পদচারণায় নিরীক্ষণ করতে, আমি ভয়ে থাকতাম, দেহের কোথাও নেই তো কোনো অপরিচ্ছন্নতা। মনে পড়ে প্রতিদিন সূর্যোদয়ের প্রথম আলোয় তুমি গভীর স্নেহের দৃষ্টিতে আমায় দেখতে। তারপর দিনের চঞ্চলতার শেষে নিঃসঙ্গ সন্ধ্যায় তোমার পূব দক্ষিণের বারান্দায় বসতে তুমি আরামকে দাঁড়ায়। একাকী রাত নামতো, তখন তোমাতে আমাতে হতো যে কত কথা। তোমার আড়ম্বরবিহীন জীবনে সবচেয়ে দুশ্চিন্তার কারণ ছিলাম আমি। আমার নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ দেখতে পেলেই ছিল তোমার স্বস্তি। আমি শেষে অনুভব করতাম তোমার বয়স আর তোমার শরীর সঙ্গ দিচ্ছে না। সবাই দেখত তোমার বাইরের ঋজু, কঠিন, স্থিতদি ব্যক্তিত্বকে, আর আমি অনুভব করতাম তোমার দৃষ্টির গভীরের
অবসন্নতা আর শ্রান্তির ছায়াকে। হে স্রষ্টা, তোমার ধীমান মস্তিষ্কের স্বপ্ন নয়, এক বাস্তব অস্তিত্ব আমি। তোমার স্বপ্নের বিস্তার করব আমি, করো আশীর্বাদ। তোমার শতবর্ষে আমার প্রতিশ্রুতি, তোমার অভিজাত নীল রক্তস্রোত যদি তোমায় নাই দেয় অমরত্ব, তা আমি দেব তোমায়। এই তোমার অঙ্গনের অসংখ্য মেধার অন্তহীন প্রকাশের মধ্যে চিরজাজ্জল্যমান হবে তোমার নাম। আমি রিতম, তোমার সেই সন্তান, স্থাবর, চিরশাশ্বত, প্রাণের স্পন্দনহীন, তোমার স্বপ্নের প্রাণ। হে স্রষ্টা, লহ প্রণাম, নমস্কার। শ্রী রিতম বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রী অন্তিকা সিনহা। আমার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ ডক্টর অরবিন্দ্রনাথ বসুর শতবর্ষ জন্মতিথি উপলক্ষে নিবেদন করছি আমার শতকোটি প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি। বলা বাহুল্য যে এই অনন্য সাধারণ মানুষটি আমাদের জীবনকে করে তুলেছিলেন আলোকিত। সূর্যের দৃপ্তে সমস্ত বিশ্ব যখন আলোকময় হয়ে ওঠে, ঠিক তেমনি পিছিয়ে পড়া শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদের জীবনে আলোর জাগরণ ঘটিয়েছিলেন তিনি। তাদের বন্ধ দুয়ারকে ভেঙে ফেলে জ্যোতির্ময়ের মতো এসেছিলেন তিনি। তার চরিত্রের সেই তেজ, সেই দীপ্তি, সেই রশ্মির দ্বারাই প্রজ্বলিত হয়েছিল আমাদের শ্রী রিতম বিদ্যাপীঠের শিক্ষা। তাই তিনি আমাদের জীবনে সূর্যসম এক এবং অদ্বিতীয়। এমন এক মহান মানুষের জীবন দর্শককে আমাদের পাথেয় করে গড়ে তুলব নিজ ভবিষ্যৎ। নিজেদের সাথে তার একাত্মকে এগিয়ে নিয়ে যাব নিজ লক্ষ্যে। নমস্কার। সূর্য জগৎকে পরিপোষণ করছেন, তাই তিনি জগৎ পোষক। আকাশ পথে তিনি একা গমন করেন, তাই তিনি একর্ষী। সূর্য আমাদের জ্ঞান দান করেন, তাই তিনি ধর্মের নিয়ামক। সূর্যের মধ্যেই যাবতীয় কল্যাণের অবস্থান, তার মধ্যে দিয়েই মঙ্গলময় পুরুষের কল্যাণতম রূপ প্রকাশিত হোক। সেই রূপদর্শনে জাগ্রত হোক আমার আত্মবোধ। পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হয়ে যেন উপলব্ধি করতে পারি পরমময়ের সঙ্গে আমার অভিন্নতা। निकर्षे यम सूर्य प्रजापत्य व्यूह रश्मि समूह तेजो यत् ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि। यो वसौ वसौ पुरुषः सोऽहमस्मि। यो वसौ वसौ पुरुषः सोऽहमस्मि। यो वसौ वसौ पुरुषः सोऽहमस्मि। এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তোমারই হোক জয়। এনেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। দেবী জয়ীবীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর
এসেছো জ্যোতির মা, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্বল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই দুর্গ বাজে। অরুণবন্ধি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির মা, তোমারই হোক জয়। প্রেমের বিদায় উদানো অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির মা, তোমারই হোক